বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সজ্ঞানে এখনও পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে রেখেছেন, আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তোমাদেরকে অনলাইন ক্লাস উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য সমস্যারে তোমরা তার দরবারে প্রশংসা জ্ঞাপন করো, আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করাই কখনো কল্পনা করা যেত না। অনলাইন ক্লাসের এই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আমাদের সরকারিভাবে পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের আছে, সেটি হলো যে তোমরা ঘরে বসে যেন তোমাদের মূল্যবান সময়কে কাজে লাগাতে পারো। তোমরা ভর্তি প্রক্রিয়ার শেষ হয়ে গেল আমাদের অল্প কিছুদিন আগে, এখন তোমরা যদি ঘরে বসে তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করো, তাহলে দেখা যাবে যে তোমরা তোমাদের জীবনটাকে উন্নত থেকে উন্নততর করা থেকে বঞ্চিত হবে। এজন্যই আজকে আমাদের এই ক্লাসের ব্যবস্থাপনা। আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, ভর্তি হওয়ার পরপরই মনে হবে হয়তো পড়াশোনা করা অনেক কঠিন, কিন্তু আদৌ তা নয়। বরং তোমরা ধাপে ধাপে আমাদের অনলাইন প্রক্রিয়ায় যে ক্লাসগুলো চলমান, সেই ক্লাসগুলোর প্রতি খেয়াল রাখবে। আমরা তোমাদেরকে মাঝে মাঝে ফোন দিচ্ছি, অবহিত করছি যে আমাদের কোন লিঙ্কে ক্লাস কীভাবে দেওয়া আছে। তোমরা সেগুলো সঠিকভাবে সময় মতো অনুসরণ করে যদি দিনের কার্যক্রম দিনে সম্পাদন করতে পারো, তাহলে দেখা যাবে একসময় পরীক্ষা যে কোনো পদ্ধতি হোক না কেন তোমরা অবশ্যই ভালো করবে। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমার পরিচয় তুলে ধরছি। আমি আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক কম্পিউটার, সালফা বিএম কলেজ। মোবাইল 01714924546, ইমেল অ্যাড্রেস mmojid01@gmail.com। তোমাদের সামনে আজকে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, সেটি হলো একাদশ শ্রেণীর কম্পিউটার প্রোগ্রামিং অধ্যায় 1 ডাটা স্ট্রাকচার থেকে। আমরা যখন প্রোগ্রাম রচনা করব, তখন বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য ডাটা কি, ইনফরমেশন কি, এই বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সুস্পষ্ট সুন্দর একটি ধারণা রাখা দরকার। তাহলে প্রোগ্রাম রচনা যখন আমরা করব, তখন আমাদের জন্য প্রোগ্রাম রচনা করা অত্যন্ত সহজ হয়ে উঠবে, তোমাদের জন্য বোঝা হয়ে উঠবে অত্যন্ত সহজ। আমাদের প্রথম ক্লাসে আমি আজকের যে আলোচনার বিষয় নিয়ে এসেছি, তা হলো ডেটা ও তথ্য বলতে কী বোঝো, ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য কী, ডাটা প্রসেসিং বলতে কী বোঝো, ডাটা প্রসেসিং কত প্রকার, কী কম্পিউটারতে কীভাবে ডাটা প্রসেসিং করা হয়। আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে ক্রমান্বয়ে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা রাখব। আশা করি তোমরা আমার ক্লাসকে মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং পূর্ণরূপে মনোযোগী থাকবে আমার ক্লাসের উপর। আমি শুরুতেই আলোচনা নিয়ে আসছি যে ডেটা কি। তোমরা জানো যে ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে। ডাটার শাব্দিক অর্থ হলো উৎস বা উপাত্ত। এটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে, যার অর্থ হলো তথ্যের উপাদান। আমরা মূলত আমরা সবাই জানি যে ডাটাকে প্রক্রিয়াকরণ করে কম্পিউটার দিয়ে আমরা ডাটাকে যখন প্রক্রিয়াকরণ করব, তখন সেখান থেকে আমরা একটি ফলাফল পাবো, আর যেই ফলাফলটাকে বলবো হলো আমরা ইনফরমেশন। ডাটা হচ্ছে মূলত একটি আইটেম বা ফ্যাক্ট, যাকে বলা হয় অ্যান আইটেম অফ ইনফরমেশন। আমরা প্রক্রিয়াকরণ করে ডাটাকে ইনফরমেশনে পরিণত করি। আমরা ডাটার একটা উদাহরণ দিয়ে খেয়াল করে দেখতে পাবো, যেখানে দেখো তোমরা নাম দেখাচ্ছে, কোন র্যাঙ্কে চাকরি করে। এখানে দুইজন ছাত্র বা দুইজন কর্মচারীর নাম প্রদর্শন করা আছে। ডাটাগুলোকে এখানে দেখানো হচ্ছে বিশৃঙ্খলভাবে। আমরা এর আগে বলে এসেছি যে ডাটা হলো তথ্যের প্রক্রিয়াকরণ হওয়ার পূর্ব অবস্থায় বিশৃঙ্খলভাবে থাকে। এখন আমরা এখানে খেয়াল করে দেখছি যে নামের সাথে কি হবে, ওইটা সুবাইয়ের সাথে কী হবে, সুলতানের সাথে কী হবে, সে কোন পদে চাকরি করে, সে অফিসার র্যাঙ্কে, তার কোড নাম্বার কত, কোনো কিছু কিন্তু আমাদের
এখানে সঠিক নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এটাকে যখন আমরা নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রসেসিং করব, তখন আমরা কি পাবো? সুন্দরভাবে একটি ফলাফল পাবো, যাকে আমরা ইনফরমেশন হিসেবে আখ্যায়িত করব। তাহলে ইনফরমেশনটা হলো আমাদের কি? সরবরাহকৃত ডাটা যখন আমরা প্রসেসিং করব, কিন্তু সেই প্রসেসিংটা যে আমরা করব তার নির্দিষ্ট একটা চাহিদা কিন্তু অবশ্যই আমাদের থাকবে। কারণ আমরা যে প্রোগ্রাম রচনা করছি তার তো কোনো প্রেক্ষাপট থাকবে, তার কোনো চাহিদা থাকবে। যদি চাহিদাই আমাদের না থাকে তাহলে প্রোগ্রাম কেন আমরা রচনা করব? তাহলে নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে এলোমেলো ডাটাগুলোকে যখন আমরা প্রসেসিং করব সুনির্দিষ্ট প্রক্রিয়ায়, তখন সেখান থেকে আমরা কি পাবো? একটি ইনফরমেশন পাবো বা ফলাফল পাবো। তখন তাকে বলবো হলো আমরা ইনফরমেশন। অর্থাৎ ডাটাকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে আমরা যখন প্রসেসিং করব, তখন সেখান থেকে আমরা যা ফলাফল পাবো তাকে বলবো হলো আমরা ইনফরমেশন বা তথ্য। এখন এই ইনফরমেশনটা বিভিন্ন ধরনের হতে পারে। ধরে নাও একজন পরীক্ষার্থী, সে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর সে কিন্তু কয়েকটা সাবজেক্ট মিলে একটি নাম্বার পাবে। তাহলে 10টা সাবজেক্টে সে যদি 80 করে নাম্বার পায় তাহলে সে 800, অথবা বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে যদি নাম্বার পায়, তাহলে আমরা সেখানে দেখতে পাবো তার নির্দিষ্ট একটি নাম্বারের পরিমাণ দাঁড়িয়ে যাবে। তার কয়েকটা সাবজেক্টের নাম্বার যোগ করলে যে একটি আউটপুট আমরা পাবো সেটাকে বলবো হলো আমরা নাম্বার ভিত্তিক ফলাফল। আবার ছবি, অডিও, ভিডিও, ব্যবসায়িক রিপোর্ট, এগুলো আমাদের ইনফরমেশন আওতায় পড়ে। একটি বছর ব্যবসা করছেন, ব্যবসা করার পর তিনি লাভ হলো, বছর শেষে লাভ হলো না লোকসান হলো, তা কিন্তু তিনি দেখার প্রয়োজন বোধ করবেন। তাহলে ঠিক নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে যদি আমরা সঠিক শৃঙ্খলার মাধ্যম দিয়ে আমরা ডাটাকে কী করে প্রসেস করি, তাহলে সেখান থেকে আমরা একটি ফলাফল পাবো, যেটাকে ব্যবসায়িক রিপোর্ট হিসেবে চিহ্নিত করব। বিজ্ঞান আজ প্রযুক্তির যুগে এগিয়ে গেছে। বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমরা আজকে আমাদের মানব সেবায় নিয়োজিত করছি। কিন্তু সেই বৈজ্ঞানিক যে গবেষণা আমরা করব, সেই গবেষণাটা করতে গেলে প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা করি, তাহলে সেখানে নির্দিষ্ট একটা নিয়মকে আমাকে ফলো করতে হবে। নির্দিষ্ট একটা নিয়মকে ফলো করে যখন আমরা কি পাবো, একটা ফলাফল পাবো, তখন তাকে বলবো হলো আমরা বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, আর তাকে আমরা আউটপুট বা ইনফরমেশন হিসেবে ধরে নিতে পারি। এখানে আমরা ডেটার যে চিত্র প্রদর্শন করেছি এর আগে, এর সাথে এখনকার যে চিত্রটি প্রদর্শন করছে, খেয়াল করে দেখো যে সুমাইয়া খাতুন যে ছাত্রীটা, তার কোড নম্বর হলো 1, পদবি হলো অফিসার, বেতন হলো 7,800 টাকা। আমি সম্পূর্ণটাকে একটি কালার দিয়ে চিহ্নিত করেছি। আগে তথ্যগুলো ছিল এলোমেলো। আগেকার ডাটার যে উদাহরণ প্রদর্শন করেছি আমি, তখন সবগুলো ছিল পুরো চার্টে আমার মানে ডাটাগুলো এলোমেলো ছিল। তাহলে ওই জায়গাতে আমাদের প্রত্যেকটা ডাটা এককভাবে ছিল হলো ডাটা বা উপাত্ত। কিন্তু ডাটাগুলোকে যখন আমরা নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রসেসিং করেছি, তখন এখানে আমাদের একটি ফলাফল প্রদর্শিত হয়েছে যে সুমাইয়া খাতুন কোড নম্বর 1, পদবি হলো অফিসার, বেতন হলো এত। একইভাবে সুলতান, তার কোড নম্বর 2, পদবি হলো অপারেটর, বেতন হলো 5,000। তাহলে পুরো রডটাকে একটি রড দেখে যখন তাকিয়ে আমরা দেখব, তখন পুরোটাকে আমরা ইনফরমেশন বা তথ্য হিসেবে চিহ্নিত করব। এখন আমরা ডাটা আর তথ্যের মধ্যে সংজ্ঞায়িত যখন করলাম, তখন তাদের মধ্যে একটি পার্থক্য কিন্তু পরিলক্ষিত অবশ্যই হবে। এখানে সংজ্ঞার মধ্যে পার্থক্য অনেকটা সুস্পষ্ট আমাদের সামনে হয়ে গেছে। তারপরে একটু তোমাদের সামনে গুছিয়ে উপস্থাপন করতে চাই, কারণ পরীক্ষাতে অনেক সময় দেখা যায় 2 বা 3 নম্বরের জন্য প্রশ্ন এভাবে আসে যে ডাটা ও তথ্যের মধ্যে পার্থক্য কী। তখন আমরা সংজ্ঞার দিক থেকে পার্থক্য করব এভাবে যে ডাটা হলো একটি ধারণা, একক ধারণা। প্রসেসিংয়ের জন্য যে ব্যবহার করব আমরা যে কাঁচামাল, তাহলে প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত কাঁচামালকে আমরা ডাটা হিসেবে চিহ্নিত করব। এখন ইনফরমেশনটা হলো কি, ওই ডাটাটাকে আমরা যখন বিশ্লেষণ করব, তখন সেটাকে হয় লজিক্যাল অথবা অ্যারিথমেটিক, হয় গাণিতিক অথবা যৌক্তিক, যে কোনো প্রক্রিয়ায় সুসজ্জিত যখনই করব, যেটি ওইটি যখন ব্যবহার উপযোগী হবে, তখন আমরা তাকে বলবো হলো ইনফরমেশন। এখন ধারণার দিক থেকে আমরা একটা পার্থক্য নিতে পারি যে ডাটা হচ্ছে একটা একক ধারণা। ডাটা বলতে কোনো কিছুকে আমরা এককভাবে বুঝবো, কিন্তু তথ্য হবে হলো আমাদের ব্যাপক ডাটার সমন্বয়। অর্থাৎ অনেকগুলো ডাটা মিলে, অনেকগুলো ডাটাকে বিশ্লেষণ করে আমরা যে ফলাফল পাবো, সেটি হবে হলো আমাদের
ইনফরমেশন। এখন অর্থের দিক থেকে আমরা দেখতে পারি যে ডাটার অর্থ থাকতেও পারে নাও পারে, কিন্তু ইনফরমেশন অবশ্যই অর্থ হবে। এমন কিছু ডাটা থাকে যা উচ্চারণ করার পর বোঝাই যাবে না এর অর্থটা কি, কিন্তু ইনফরমেশন যখনই হবে তখন সেটাকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে এর এক নির্দিষ্ট একটি অর্থ আছে। আমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে নির্ভরশীলতা। ডাটা কিন্তু ইনফরমেশনের উপর নির্ভরশীল নয়, ডাটা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ইনফরমেশন অবশ্যই ডাটার উপর নির্ভরশীল, কারণ সে ইনফরমেশন ডাটা ছাড়া গঠিত হতে পারে না। আমরা এরপরে আরেকটি বিষয় উপস্থাপনের চেষ্টা করব। একটু আগে আমরা বলেছিলাম যে একজন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার পর সেই ছাত্রটাকে শনাক্ত করার জন্য আমাদের কি থাকে, নাম থাকে, রোল থাকে, প্রাপ্ত নাম্বার থাকে, বিষয় থাকে। তাছাড়া সে কোন ক্লাসে পরীক্ষা কিভাবে দিয়েছে আমরা কোন অবস্থাতে বুঝতে পারবো না। তাহলে এখানে ওই ছাত্রের নাম, রোল, প্রাপ্ত নাম্বার, বিষয়, শ্রেণী প্রত্যেকটা পৃথক পৃথকভাবে ডাটা। ওই ছাত্রকে যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেব, যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তখন আমরা দেখব যে সে একক কোনো বিষয়ে নাম্বার পেয়েছে, আবার অনেকগুলো বিষয় মিলেও নাম্বার পেয়েছে। তাহলে আমরা যদি এককভাবে এখানে একটি বিষয়ের উদাহরণ উপস্থাপন করেছি যে বার্জিয়া ইংরেজিতে 58 নাম্বার পেয়েছে, তাহলে ওই ছাত্রীটির কিন্তু পূর্ণ পরিচয় এখানে ফুটে উঠেছে ইংরেজি বিষয়ে 98 নাম্বার পাওয়ার মধ্য দিয়ে। তাহলে এটি হলো আমাদের কি ইনফরমেশন। তাহলে আমরা আগের আলোচনায় ডাটা কি, ডাটার উদাহরণ, ইনফরমেশন কি, ইনফরমেশন উদাহরণ, আবার আমরা ডাটা ও ইনফরমেশনের পার্থক্য পৃথকভাবে ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যতই বোঝায় না কেন, তোমরা যদি বাসায় না পড়ো, না বোঝো, তাহলে অনেক সহজ হওয়ার পরেই কিন্তু সেটি তোমাদের কাছে বোর্ড লাগবে, মনে থাকবে না, লিখতে পারবে না পরীক্ষার হলে। আমি পরবর্তী প্রশ্ন আলোচনা নিয়ে আসছি যে ডাটা প্রসেসিং কি। দেখো, ডাটা প্রসেসিং শব্দের দিকে খেয়াল করলে একটুতেই বোঝা যায় যে ডাটা অর্থ কি উপাত্ত, প্রসেসিং অর্থ হলে কি আমরা প্রক্রিয়াকরণ করব। তাহলে যে ডাটাটা আমরা সংগ্রহ করব, সেই ডাটাকে আমরা যখন বিশ্লেষণ করব, যখন বিন্যাস করব, তখন অবশ্যই সেটি কি হবে, অর্থপূর্ণ বা ব্যবহার উপযোগী হবে আমার প্রয়োজনের প্রেক্ষিতে। তখনই তাকে বলবো তখনই তাকে আমরা প্রসেস করে ইনফরমেশনে পরিণত করব। অর্থাৎ আমরা ডাটাকে যখন বিশ্লেষণ এবং বিন্যাস করব অর্থপূর্ণভাবে ইনফরমেশনে পরিণত করার, তাহলে এই যে বিশ্লেষণ বা বিন্যাস যে আমরা করব, নিশ্চয়ই এটি করতে গিয়ে আমরা একটা প্রক্রিয়া কিন্তু অবলম্বন করব। মূলত এখানে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডাটা প্রসেসিং। যেমন আমরা এখানে চিত্রে দেখানোর চেষ্টা করেছি তোমাদের সামনে যে ডাটা কি হয়, প্রসেসিং হয় কম্পিউটারের সাহায্যে। যখন আমরা মেমোরিতে এটা দিব, নির্দিষ্ট দিক নির্দেশনা যখন আমরা দেব, নির্দিষ্ট ফর্মুলা যখন প্রয়োগ করব, তখন এটাকে কেউ কম্পিউটার প্রসেস করবে। প্রসেস করার পর একটি তথ্যপূর্ণ ব্যবহার উপযোগী আমাদের কাছে যে ফলাফলটি প্রদর্শন করবে, তখন সেটি হলো আমাদের ইনফরমেশন, যাকে অন্যভাবে বলা হয় হলো আউটপুট। আমরা তাহলে একটু আগে আলোচনা করে এসেছি যে একজন ছাত্র যদি মেধাক্রম নির্ণয় করি, পরীক্ষা অংশগ্রহণ করছে, 10টি বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাহলে এবার আমরা তার নাম্বারটা যদি নির্দিষ্ট ভাবে আমরা দেখতে পাই যে তার গড় পার্সেন্টেজ 80-র উপরে চলে গেছে, তাহলে তার মেধাক্রম নির্ণয় করছি। তাহলে মেধাক্রম নির্ণয়ের দ্বারা ওই ছেলেটি কিন্তু আমরা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে যে অন্য কোন গ্রেড নিয়ে পাস করেছেন। বছর শেষে আমরা একটু বলেছি যে কেনাকাটা লাভ লোকসানটা আমরা দেখতে পারি। তো মোটামুটি আমরা এই ডাটা প্রসেসিংগুলো যখন করব, তখন তার কয়টি মৌলিক ক্রিয়া আমাদের সম্পাদন করতে হবে। সেগুলো কি? রেকর্ডিং, ডুপ্লিকেটিং, যাচাই, শ্রেণী বিভাজন, শর্টিং বা যাচাই, মার্জিং ব্যতিক্রম, হিসাব বা ক্যালকুলেশন, অনুসন্ধান বা সার্চ, সর্বশেষ হলো আমাদের সামনে চলে আসবে হলো রিপোর্ট। কারণ প্রসেসিংয়ের পর অবশ্যই আমরা সেখান থেকে একটি কোনো ফলাফল অবশ্যই আমরা আশা করব। এখন আমরা একটু সামনে চলে আসতে পারি যে এই যে ডাটা প্রসেসিং নিয়ে আলোচনা করলাম, তাহলে এই ডাটা প্রসেসিং কি শুধু আজকে শুরু হলো না আগে থেকেও ছিল? এটি আজকের কোনো বিষয় নয়, এটি আগেরও একটি বিষয়। কি কারণে? যে মানুষের প্রয়োজনে গাণিতিক পরীক্ষা অবলম্বন করেছে, যৌক্তিক পরীক্ষা অবলম্বন করেছে। আমরা আগেও দেখেছি
যে কি পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাহলে সে কোন গ্রেডে পাস করলো সেটা ম্যানুয়ালি আমরা কাজ করেছি। আমরা যখন পড়াশোনা করেছি, বোর্ডে দেখার সুযোগ হয়েছে যে একটি ছেলে পরীক্ষা দেওয়ার পর কিভাবে তার রেজাল্টটা তৈরি হয়। অনেক বড় বড় ভলিউম খাতা থাকে, সেগুলো একজন এক্সামিনার খাতা কাটার পর তিনি নাম্বারটা বোর্ডে ম্যানুয়ালি হাতেতে জমা দিয়ে আসেন। সেগুলোকে আরেকজন গ্রুপ থাকতেন শিক্ষকদের মধ্যে থেকে, বোর্ডের কর্মকর্তা আমাদেরকে নিয়োগ দিয়ে থাকতেন, তাদেরকে নিয়োগ দিয়ে থাকতেন। তারা কি করতেন, ওই ডাটাগুলো নিয়ে বিভিন্ন খাতে এন্ট্রি করতেন। পরবর্তীতে এসে এক্সামিনাররা সেগুলোকে আবারও দেখে বা নিরীক্ষক দেখে বা হেড এক্সামিনার দেখে সেগুলোকে আরেকটা সেলে হস্তান্তর করতেন, করার পর তখন তারা রেজাল্ট তৈরি করতেন। সেই ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়তে হতো, অনেক কাটছাট করতে হতো, অনেক সময় ভুল রেজাল্ট প্রদর্শন হতো। কিন্তু আজকে এটি কিন্তু নেই। আজকে আমরা কম্পিউটারের সাহায্যে ডাটা প্রসেসিং করছি, কম্পিউটারের সাহায্যে ওই কাজটি করছি অতি অল্প সময়ে নির্ভুলভাবে। অত্যন্ত সুন্দর আঙ্গিকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি, যেটি নির্ভুল হয় বলেই আমরা দাবিদার। যদি কোনো কারণে ভুল হয়েও যায়, সেটি সংশোধন করতে কিন্তু আমাদের আগের মতো যেরকম ফ্লুইড বা খাতা পরিবর্তন, একটা রেজিস্টারে কাটাকাটি, এই বিড়ম্বনাগুলো পড়তে হয় না। কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সুন্দরভাবে সে কাজগুলো করা যায়। তাহলে আমরা কি কাজে কিভাবে তথ্য ব্যবহার করব, তার উপর ভিত্তি করে আমাদের ডাটা প্রসেসিংয়ের বিন্যাসটা কিন্তু আমরা প্যাটার্নটা নির্ধারণ করতে হবে। আমরা সাধারণত জেনেছি যে দুইভাবে আমরা ডাটা প্রসেসিং করে থাকি। একটা হলো কি যে ম্যানুয়াল ডাটা প্রসেসিং, আরটা হলো কম্পিউটার ডাটা প্রসেসিং। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে তোমরা বিভিন্ন জায়গাতে আগে যখন তোমাদের ঘোরা পড়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি বগুড়া সপ্তপদী মার্কেটের উপরে টাইপরাইটার মেশিন, সেখানে নিয়ে তারা ম্যানুয়ালি কাজগুলো করছে। এক কথায় কম্পিউটার ছাড়া হাতে খাতা কলমে আমরা যে কাজগুলো সম্পাদন করব সেটি হলো আমাদের ম্যানুয়াল ডাটা প্রসেসিং। আর কম্পিউটারের মাধ্যম দিয়ে যে ডাটা প্রসেসিং করব সেটি হলো আমাদের কি ইলেকট্রিক ডাটা প্রসেসিং। এখন আমরা কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিং কিভাবে করব তার একটি চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই চিত্রটার প্রতি খেয়াল করলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে কিভাবে কম্পিউটার ডাটা প্রসেসিং করতে হয়। এখানে ইনপুট, আমরা জানি যে কম্পিউটারে যখনও কোনো কিছু আমরা দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা সেকেন্ডারি মেমোরিতে প্রাইমারি মেমোরিতে অবস্থান করে। প্রাইমারি মেমোরিতে অবস্থান করার পরপরই আমরা এটাকে কি করব, নির্দিষ্ট চাহিদা অনুসারে, হয় সেটা লজিক অথবা গাণিতিক যে কোনো প্রক্রিয়ার প্রসেসিং করার জন্য আমরা কমান্ড দিতে থাকবো। তখন কম্পিউটার ওইটাকে কি করবে, তার প্রসেসিং ইউনিটে সুন্দরভাবে প্রসেসিং করার চেষ্টা করবে, করার পর সেটাকে আউটপুট আকারে প্রদর্শন করবে। আউটপুট হওয়ার পরেও এটি আবার ইচ্ছা করলাম মেমোরিতে আমরা স্থায়ীভাবে ধারণ করতে পারি। এখানে সহজ একটি বিষয় তোমাদের সামনে অত্যন্ত একটা জিনিস সহজভাবে উপস্থাপনের চেষ্টা করছি, সেটা হলো যে কম্পিউটারে যা কিছু আমরা দিচ্ছি তা মেমোরিতে ধরে রাখছে, আমার চাহিদা অনুসারে সে প্রসেসিং করছে, আবার আমাদেরকে ফলাফল দিচ্ছে, সেই ফলাফলটিকে আমরা আমাদের চাহিদা অনুসারে প্রয়োগ করতে পারছি। তো আমি তোমাদের সামনে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা পয়েন্ট ভিত্তিক ভাষায় সুন্দরভাবে পড়বে, বিভিন্ন বই পুস্তক দেখে এগুলো যখন আরও পড়ার চেষ্টা করবে তখন তোমরা অনেক ভালো করবে, অনেক সুন্দর রেজাল্ট হবে। প্রথম দিনে আজকে তোমাদের কাছে প্রত্যাশা করছি, শালবাগ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ভর্তি হয়েছে তোমরা, অনেক স্বপ্ন, অনেক লালিত স্বপ্ন আমাদের থাকে, তোমরা একটা সুন্দর রেজাল্ট করবে, তোমরা তোমার বাবা মার মুখকে উজ্জ্বল করবে, আমাদের স্বপ্নকে উজ্জ্বল করবে, আমাদের কলেজের ভাবমূর্তিকে সমুন্নত রাখবে। এই প্রত্যাশায় তোমরা তোমার দীর্ঘ জীবন কামনা করছি। পাশাপাশি আমি বলছি তোমরা বাইরে যখন যাবে তখন মাস্ক পরিধান করবে, পাশাপাশি স্বাস্থ্যবিধি রাষ্ট্রীয়ভাবে যে মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলোকে তুমি খেয়াল রাখবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।